আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নিজে সবাই আনন্দে ব্যস্ত, কারণ সানা বিয়েতে রাজি হয়ে গেছে। এখন সব কথা হওয়া বাকি, সেই নিয়ে সবাই আলোচনা করছে। আরও সেখানে বসেছিল সকলের মাঝে, কিন্তু কোনো একটা দরকারে রুমে এসে দেখলো ফোনটা ক্রমাগত বেজে চলেছে। আরও ফোনটা হাতে নিতেই দেখলো বাপি শব্দটা ভেসে উঠছে। শব্দটা দেখতেই বুকের মধ্যে কেমন একটা করে উঠল। তার বাবার কথা মনে পড়তেই মাথায় আসে আরশে থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা। এত সব কিছু সে সইবে কিভাবে? আর বেশি কিছু না ভেবে আরু ফোনটা তুলল। আরু মা, কাজ কত দূর? আরুষি একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে লাগলো, আমি করছি, তুমি চিন্তা করো না। তুমি জেলে না গেলেই তো হলো। কথাটা খানিকটা অভিমান করেই বলল আরু, কিন্তু সেই অভিমান আরমান সাহেব যে কখনোই বুঝবেন না, সেটা আরুর কাছে অজানা। কথাটা জানতেই যে পরিমাণে খুশি হয়েছে ছেলেটা, তা কি করে তোকে বলি রে। খুবই খুশি হয়েছে, আর তার সঙ্গে ওর বাড়ির সকলেই। তবে এবার আর কোনো ভুল ত্রুটি চায় না, অব্র নিজেও চায় না আর কোনো সমস্যা হোক। তাই আমি ঠিক করেছি আরিশ তোকে ফিরিয়ে দিলেই অব্র আর তোকে ইজিপ্টে পাঠিয়ে দেব। আর অব্রও তাই চায়, নিজের সঙ্গে তোকে নিয়ে চলে যাবে। তারপর না হয় তোরা ওখানে গিয়ে বিয়ে করিস। আমি এখানে অন্তত আর কোনো ঝামেলা চাই না। এখানে ঝামেলা থাকলে বলা যায় না ওই ছেলে আবার কখন কি করে বসে। আরুর চোখের কোণে জল জমে এসেছে। কোনো বাবা নিজের কথা ভেবে নিজের মেয়ের সম্পর্কে বলিদান দেওয়ার জন্য এতটা উঠে পড়ে লাগবে, সেটাও এই প্রথম দেখলো। এতদিন জানতো যে বাবারা সন্তানের জন্য আত্মবলিদান দেয়, কিন্তু আরমান সাহেবের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত। পৃথিবীতে কত প্রকারের মানুষ হয়, সেটা এখন বোঝার চেষ্টা করছে আরু। তুমি চিন্তা করো না বাপি, আমি থাকতে তোমার কখনো কোনো ক্ষতি হতে দেব না, এটুকু জেনে রাখো। তুমি আমাকে ভালো না বাসলেও আমি যে তোমাকে ভালোবাসি। তাই তো নিজের প্রিয় মানুষটাকে ছেড়ে যাওয়ার কথা শুনেও একবারও পিছু ফিরে তাকাইনি, শুধু তোমার কথা ভেবে। আচ্ছা, এখন আমি রাখছি, শরীরটা খুব একটা ভালো লাগছে না। বলে উনি ফোনটা রেখে দিলেন। মনে আজ কষ্টের দীর্ঘমেঘ জমে আছে। অভিমান হলো নিজের মনটাকে, কিন্তু কষ্ট নির্মূল করা ততটা সোজা নয় যতটা কষ্ট পেয়ে তার সাথে চলা। কষ্ট দেওয়ার অধিকারটা সকলেই নিয়ে রাখে, কিন্তু তা নির্মূল করার দায়িত্বটা কেউ গ্রহণ করে না। চুপচাপ দাঁড়িয়ে আছে আরু। চাঁদটাও মেঘে ঢেকে গেছে, চারিদিকে ঘন অন্ধকার। সুইমিং পুলের ধারে লাইটটা যেন সারা বাড়িটাকে আলোকিত করে রাখার চেষ্টা করছে, কিন্তু চাঁদের আলো দ্বারা যতটা আলোকিত করা সম্ভব তা কি একটা সোডিয়ামের বাতি দ্বারা সম্ভব? হয়তো নয়। মেঘের গুরু গুরু শব্দ শোনা যাচ্ছে, হয়তো ঝমঝমে বৃষ্টি নামবে। আজকাল বৃষ্টিটা বড় অনিশ্চিত, সবসময় নিজের ভাবনাই চলে। তাই হয়তো হঠাৎ বর্ষণে সব কিছুকে ভিজিয়ে দিয়েছে। হঠাৎ কাঁধে গরম নিঃশ্বাস পড়তে আরুর মনে কষ্টটা আরও দ্বিগুণ হয়ে উঠল, কারণ এই মানুষটাকে ঘিরেই তো সব। মানুষটার সঙ্গেই যদি আর না থাকতে পারে, তাহলে সব অনুভূতি মূল্যহীন। কি করছো এখানে আরু পাখি? আর আরুর কাঁধে গভীরভাবে কিস করে ঠোঁট পোলাতে লাগলো। এখনই বৃষ্টি নামবে আরু পাখি, ঘরে চলো। আরুষি আগের মতো স্থির, শুধু চলমান তার চোখের নোনা জলগুলো, যা ক্রমাগত চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে। আরু পাখি। আরশি আবার আগের মতো স্থির, কোনো কথা ওর কানে যাচ্ছে না। ও এখন আপন খেয়ালে ব্যস্ত। ওর ভাবনার মানুষটি হলো আরিশ। আরশি কোনো রেসপন্স করছে না দেখে আরশি আবার আরশির গলায় জোরে কামড়ে দিল। আর মুখে আওয়াজ না করলেও গোটা শরীরটা কেঁপে উঠল যেন। আজ নিজের আবেগ প্রকাশে ও যেন ব্যর্থ বলে মনে হচ্ছে। আরশি এবার আরশিকে কোলে নিয়ে রুমের ভিতর চলে গেল। বাকিটা বুঝে নিন আপনাদের নিজেদের দায়িত্বে। আজকে ওরা কলেজে এসেছে তিনজনই। ভাইয়া, হানিমুন তো করে এলি, তা আজকে যে এক্সামের রুটিনটা দেবে তা সব ঠিকঠাক হবে তো? আরিশ কিছু বলল না, পরিবর্তে মুচকি একটা হাসি দিল। আরিশের এই হাসি বোঝার ক্ষমতা কখনোই কারোর হয়ে ওঠেনি। ওর করা প্রতিটা জিনিসের একটা গভীর অর্থ আছে। কালকে আরিশের ভালোবাসা পাওয়ার পর আর ততটাও মন খারাপ নেই আরুর। এখন বেশ ভালো লাগছে। আরও কিছু গল্প করতে করতে ওরা ভার্সিটিতে পৌঁছে গেল। আরুষি আর সানা দাঁড়িয়ে আছে। ততক্ষণে আরিশ গাড়ি পার্কিং করতে গেছে। সানা আর আরু দুজনেই দাঁড়িয়ে আছে। হঠাৎ করে অভ্রকে দেখে আরুর ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো, কারণ এই মুহূর্তে আরিশ যদি ওকে দেখে তাহলে আরিশ আরুকে ভুল বুঝবে। আর তার থেকে বড় কথা, একটা বড়সড় সিনকেট হবে কলেজের মাঝখানে। আর অবশেষে মার খেয়ে বাড়ি ফিরতে হবে অভ্রকে।
আর এসবের কোনোটাই আরও চায় না। কিন্তু ভাগ্যক্রমে আরিশ আসার আগে অভ্র সেখান থেকে চলে গেছে। তা দেখে আরও অনেকটা স্বস্তি পেল। আর অভ্র আরিশের হাতে দ্বিতীয়বার মার খেতে চায় না, কারণ ও জানে যে আরও কাজটা সামলাতে পারবে, তাই এত বড় রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। পরের সপ্তাহ থেকে এক্সাম হওয়ার জন্য ভার্সিটিতে নোটিশ দেওয়া হয়েছে যে আজ ক্লাস হওয়ার পর যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে ততদিন ভার্সিটি বন্ধ থাকবে। আর সানা তো খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে। পড়াশোনাতে দুজনেই ফাঁকিবাজ। আর তো ফাঁকিবাজি করলো। সানা ফাঁকিবাজিতে টপার। আর সানা দুই ভাই বোন, তবে দুজনে সম্পূর্ণ আলাদা ধরনের। একদিকে আরিশ ইউনিভার্সিটির টপার, সেখানে সানা একটু ভালো নাম্বার পেলে খুশি। কলেজের স্যাররাও মাঝে মাঝে বিশ্বাস করে উঠতে পারে না যে আরিশ আর সানা দুই ভাই বোন। আরিশের উপর অনেক প্রেশার ভার্সিটি থেকে, তাই এক সপ্তাহ টানা ভালোভাবে পড়াশোনা করতে হবে ওকে। লাঞ্চ টাইমে একটু সময় বার করে আরিশ আর সানা আর আরও একটু ক্যান্টিনে গেল। সব নোটস কালেক্ট করতে গিয়েও হিমশিম খেয়ে যাচ্ছে আরিশ। এক সপ্তাহে জমে থাকা নোটস ওকে কভার করতে হবে। ক্যান্টিনে খেতে এসেছে ওরা, আর এইদিকে একটা নোট নিয়ে বসে আছে আরিশ। তা দেখে সানা আর আরও দুজনের দিকে তাকাতাকি করছে। ব্যাপারটা যেন একটু অবিশ্বাস্য। কই, ওরা তো কখনো এরকম করে না। আরুষি মনে মনে ভাবছে, বাবা এত পড়ুকে ছেলে আমার জামাই, আগে কখনো দেখিনি কাউকে এমন পড়তে। ভাইয়াকে দেখেছি, তবে এত নয়। এখন যা দেখছি মনে তো হচ্ছে আমাকে আর মনে নেই ওনার। শর্ট টাইম, অল্প কিছু খেয়ে তাড়াতাড়ি চলে যাবে, তাই নিজের জন্য এক প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছে আরিশ। আর ও সানা নিজেদের জন্য অল্প কিছু অর্ডার করেছে। সানা খাওয়া শুরু করে দিয়েছে, তবে আরও এখনও খাওয়া শুরু করতে পারছে না, কারণ আরিশ সেই থেকে নোটসের মধ্যে মুখ গুজে বসে আছে। সামনে যে খাবারটা রয়েছে তার দিকে একবারও ফিরে তাকায়নি। না পেরে আরও বলে উঠল, আপনার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিন। তুমি খাওয়া শুরু করো আরু পাখি, আমি একটু পরেই খাচ্ছি। আরও বুঝতে পারলো যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আজকে আর আরিশের খাওয়া হবে না। তাই না পেরে এক লোকমা ভাত আরিশের মুখের সামনে ধরলো। আরিশ মুচকি এসে খেয়ে নিল। এতক্ষণ এটার জন্যই অপেক্ষা করছিল আরিশ, যে কখন আরুষি ওকে খাইয়ে দিবে। আরিশ খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। মাঝে মাঝে আরুর হাতে কামড় নিচ্ছে, কিন্তু আরু কিছু বলতেও পারছে না। আরিশের সঙ্গে সঙ্গে আরু নিজেও খাচ্ছে, কারণ এরপর ওর নিজের ক্লাস আছে, আর লেট হয়ে গেলেই সমস্যা। ভার্সিটি থেকে বাড়ি আসার পর আরিশ সেই যে পড়তে বসেছে, তারপর এখনও রুম থেকে বের হয়নি। আর ওর রুমে ছিল, তবে আরিশকে একই জায়গায় বসে থাকতে দেখে ওর নিজেরই বিরক্ত লাগছে। তাই নিঃশব্দে সেখান থেকে উঠে আসলো আর সানার রুমে গেল। সানার রুমে ঢুকতে সামান্য একটু চিল্লাপাল্লার আওয়াজ শুনে ব্যাপারটা কি তা দেখার জন্য রুমে যেতেই দেখলো সানা ফোনে কথা বলছে, মাঝে মাঝে ঝগড়া করছে, কখনো কখনো আবার হেসেও ফেলছে। বুঝতে বাকি রইল না যে আরবের সাথে কথা বলছে। আরশি যেতেই সানা ফোনটা কেটে দিল। ওহো, আমার ননদিনীও তাহলে লজ্জা পায়? তার সব ঠিক হয়ে গেছে তো? আরে বলিস না, আর ওনার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল আমার, আর কি সমস্ত উল্টাপাল্টা বলেছে, তার জন্যই তো। আরও সানাকে জড়িয়ে ধরে একটা গভীর নিঃশ্বাস নিল, একটা শান্তির নিঃশ্বাস। প্রিয় মানুষদের খুশিতে থাকতে ভালো লাগার অনুভূতি। অবশেষে সানাও সুখী হবে, এটা ভাবতে মনটা আনন্দে ভরে যাচ্ছে। আরও মনে করলো সানা আর আরবকে একান্তে কিছু সময় দেওয়া উচিত। তাই ও আরও কিছু কথা বলে সানার রুম থেকে বেরিয়ে গেল, গিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে মনে পড়লো আরবদের বাড়ির ছাদে সেই সুন্দর দৃশ্য, যেখানে আরিশের বুকে প্রশান্তির একটা জায়গা পেয়েছিল। আরও একঝাঁক পায়রাগুলো বিচ্ছিন্ন হয়ে উড়ে গিয়েছিল, আর চারিদিকে ভালোবাসা পরিপূর্ণ একটা মুহূর্ত ছিল। সমস্ত কিছু ভাবছি আরও, হঠাৎ ওর ফোন এলো। তাকিয়ে দেখতেই চোখ থেকে জল গড়িয়ে পড়লো। আহান ফোন করেছে। বহুদিন আহানের সঙ্গে যোগাযোগ নেই আরুর, ভয়ে ফোন দিয়ে উঠতে পারেনি যদি ওর ভাইয়া কষ্ট পায়, সেই কারণে। ফোনটা ধরতেই ডুকরে কেঁদে উঠল আরু। বোনের কান্নার আওয়াজ শুনে কেঁদে ফেল আহান। উভয় দিক থেকে দুই ভাই বোনের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আর চলছে চরম নীরবতা। কেমন আছিস ভাইয়া? তারা কিভাবে ভালো থাকি বল? কথাটা শুনতে আরুর কান্নার দিক যেন আরো বেড়ে গেল। এসব কি শুনছি আরু? তুই নাকি আবার অব্রকে বিয়ে করতে চাচ্ছিস? আমি ওনাকে খুব ভালোবাসি ভাইয়া, আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না। কাকে? অব্রকে? না ভাইয়া, আরশিকে ছাড়া। তাহলে তুই এরকম করছিস কেন? বাপির কথা ভেবে ভাইয়া, ওরা নাকি বাপির বিরুদ্ধে স্টেপ নেবে, আর তোর বিরুদ্ধেও।
তাই বলে তুই নিজের ঘর সংসার ছেড়ে এত বড় আত্মবলিদান দিবি? ভালোবেসে বিয়েটা না করলেও এখন আমি ওনাকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু আমি যে আর পিছিয়ে আসতে পারবো না। বাপের দেয়া কথা যে আমাকে রাখতেই হবে। আরুর কথা শোনার পর আহান ওকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আহানের কোনো কথাই যেন আরুর কানে গিয়ে পৌঁছাচ্ছে না। অবশেষে বিরক্ত হয়ে আহান ফোনটা কেটে দিল। আরু সেখানে বসে চোখে জল ফেলছে নিঃশব্দে, যেন কেউ ওর কান্নার আওয়াজ শুনতে না পায়। এগুলোই একটা মেয়ের জীবন। শত কষ্ট হলেও পরিবারের কথা ভেবে নিজেদের ভালোবাসা মানুষটিকে ছাড়তে পিছপা হয় না, আর সেখানে তাদেরকে শুনতে হয় বেঈমান নামক শব্দটি। আর 2 দিন পরে আরিশের ফাইনাল এক্সাম। খুব জোরালো প্রস্তুতি নিচ্ছে। যতই হোক, সবাই ওর থেকে অনেক বেশি এক্সপেক্ট করে, আর সেই অনুযায়ী ফলাফল না হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না আরিশ। তাছাড়া এর সঙ্গে ওর কলেজের নামও জড়িয়ে আছে। সারাদিন পড়াশোনাতে খুবই ব্যস্ত থাকে আরিশ। ওর সঙ্গে ঠিকমতো কথা বলার সময়ও পায় না। সকালবেলা উঠে পড়তে বসে যায়। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করার জন্য সাধারণত রুম থেকে বের হয়। আরও মাঝে মাঝে বাড়িতে টুকটাক কিছু কাজ করে ওর শাশুড়ি মায়ের সঙ্গে। আরিশের সঙ্গে খুব একটা বেশি কথা হয় না বলে আজকাল নিজেকেও বড্ড বেশি একা একা মনে হয় ওর। তাছাড়া সানাও এখন বেশিরভাগ সময় আরবের সঙ্গে গল্প করতে থাকে। আর এই সব কিছুর মাঝখানে আরিশকে ছেড়ে যাওয়ার ব্যথাটা বড্ড বেশি ঝাঁঝরা করে দেয় ওর হৃদয়টাকে। আর কিছুক্ষণ পরই সানা আর আরু বাইরে যাবে কিছু শপিং করতে। যদিও বা যাওয়ার উদ্দেশ্যটা সানার কারণে। সানা আরবের সঙ্গে দেখা করবে। দুজনের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটেছে বেশ, তত বেশি মনোমালিন্য হয় না এখন আর। দিন দিন ক্রমশ মধুর সম্পর্ক করে উঠছে ওদের মধ্যে। তা নিয়ে সকলেই বেশ খুশি। কিন্তু এদিকে আরশের এই ব্যস্ততা আরশ আর আরুর মধ্যে সামান্য হলেও দূরত্ব সৃষ্টি করেছে। এখন আর দুজনের আগের মতো ঠিকঠাক কথা হয় না। অবশ্য আরও এতে রাগ করে না, কারণ ও জানে এক্সাম হয়ে গেলে আরশ আবার আগের মতোই হয়ে যাবে। কিন্তু হয়তো সেই দিনে সেই ভালো সময়টা ভালোভাবে উপভোগ করতে পারবে না আরও। তবে আজকাল অভিমান নামক জিনিসটা যেন বড্ড বেশি সুযোগ পেতে চায়। হাতের পাশে থাকা কফির মগটায় চুমুক দিয়ে আবার টেবিলের উপরে রাখতে মনোযোগে ব্যাঘাত ঘটল আরিশের। আরও পাশে এসে দাঁড়াতে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে খপ করে হাতটা টেনে ধরে ওর কোলের উপর বসিয়ে দিল আরিশ। আর শক্ত করে কোমরটাকে জড়িয়ে ধরে রেখেছে ও। তুমি আমার উপর রাগ করেছো আরু পাখি? আমি আপনার উপর কেন রাগ করতে যাব? আমি বুঝি আরু পাখি তোমার মনের ভাষাগুলোকে। আমার কাছে যে বড্ড স্পষ্ট তুমি, আর তোমার চাওয়া পাওয়াগুলো কখন কি অনুভব করো সবকিছুই আমি বুঝি। আমি খুব প্রেশারে আছি আরু পাখি, আশা করি তুমি বুঝতে পারছো। আরুষি আবার আগের মতোই চুপ করে রইল। চোখের কোণে বিন্দু বিন্দু জল জমে আছে আরুর। আর একটা শব্দ বলে যেন তার বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে। আমার এক্সামটা হতে দাও, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। পৃথিবীর সব ভালোবাসা আমি তোমার কাছে এনে দিব। ভালোবেসে বুকের মাঝে আগলে রাখবো, তোমায় যেমনটা এখন রেখেছি। আরশের কথাগুলো শুনে আরও আর পারল না নিজেকে আটকে রাখতে। আরশের শার্টের কলার ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আর শক্ত করে আরশের মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরল। আরশের চোখের কোনো জল জমে এসেছে। ওর যে কষ্ট হচ্ছে তা নয়, বরং আরশির থেকে হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে। আরশির কপালে একটা ভালোবাসার পর্শ এঁকে নিজেকে ক্রমশ সংযত করে নিয়ে আরুকে খানিকক্ষণ নিজের সঙ্গে জড়িয়ে ধরে রাখলো। রিকশায় একা বসে আছি আরু। গন্তব্য ও নিজের বাড়ি। সানা আর আরাব দুজনেই একই সঙ্গে আছে। আর আরু নিজেও এতক্ষণ ওদের সঙ্গে ছিল। তবে দুজনের মাঝখানে থাকতে কেমন একটা অস্বস্তি লাগছিল আরুর। আর তাছাড়া সবে সবে ওদের সম্পর্কের একটা শুভ আরম্ভ হতে চলেছে, তাই ওদেরকে কিছু একান্তের সময় দেওয়া উচিত বলে আরশি ওখান থেকে চলে এলো। সানা আর আরাব যখন জিজ্ঞাসা করলো সে কোথায় যাচ্ছে, তখন বলল যে ওর কিছু কেনাকাটা করার আছে। তাই আরাব আর সানা না করতে পারলো না। বুকের ভিতর টিপ টিপ করছে আরুর ক্রমশ। ভয় লাগছে যদি আরিশ কোনোভাবে জানতে পারে তাহলে ওকে ছাড়বে না। সেটাও ভালোই জানে, তবুও একটা সাহস নিয়ে যাচ্ছে ওর বাবার কাছে। এটা বলতে ওর বাবাকে যে ও আরিশকে ছাড়া থাকতে পারবে না সিদ্ধান্ত নিতে ওর 1 মিনিটও সময় লাগেনি। আর এটা ওর সারা জীবনের ব্যাপার। প্রয়োজন হলে অভ্রকে বোঝানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা নেবে আরু। তবে আরিশকে ছাড়তে চায় না ও। এই কয়দিন আরিশের থেকে ও দূরত্ব ওর ভালোবাসাকে জানিয়ে দিয়েছে। বুঝতে পেরেছে ও ওর আরিশের প্রতি ভালোবাসা। এই ভালোবাসাকে ও হারাতে চায় না। ওরুমা, অনেকক্ষণ হলো এসেছিস তুই, চল এবার কিছু খেয়ে নিবি।
আমি নিজের হাতে তোকে খাইয়ে দিব। তোকে বড্ড মিস করেছি এই কয়দিন। এই বলে উনি কেঁদে দিলেন। তখনই আরুর বাবা ধমকে বলে উঠলেন, সব খাওয়া দাওয়া পরে হবে, এখন এই মেয়ে কি বলছে শুনছো না? এই মেয়ে বলছে যে ওই ছেলেটাকে নাকি ও ছাড়তে পারবে না। এটা কোনো কথা হলো? আমি অবরোধের ফ্যামিলির সবাইকে জানিয়ে দিয়েছি যে আবার অব্রুর সঙ্গে আরুর বিয়ে হবে। এবার তো আমাকে ওরা নির্ঘাত জেলে পাঠাবে প্রতারণার দায়ে। ওরা কি আমাকে ছাড়বে? আর সে ভাবনা কি এই মেয়ের মাথায় আসে না? জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগলেন। আরুর বাবা ওকে ধমকি দিতেই আরু বারবার চমকে উঠছে আর বুকের ভিতরটা বারবার কেঁপে উঠছে। শুধু ভাবছে যে এই সমস্ত ওর সঙ্গে না ঘটলেও পারতো। আরু কাঁপা কাঁপা স্বরে বলল, আমি যা চাই আমি তোমাকে তাই বলেছি বাবা। আমান সাহেব উচ্চ স্বরে চেঁচিয়ে বলেন, তার মানে তুই আমাকে জেলের ভাত খাওয়াবি, তাই তো? এটাই তো তুই চাস, তাই না? তাহলে মনে রাখিস, আজ থেকে তোর সাথে আমার আর এ বাড়ির কারোর কোনো সম্পর্ক নেই। কথাগুলো যেন আরুর বুকে তীরের মতো এসে বিচ্ছে। নিজের বাবা তার মেয়েকে এতটা জোর করছে তার মেয়ের সম্পর্ক ছিন্ন করায়। এগুলো ভাবতেই বুক ফেটে কান্না আসছে ওর। আর মা কাঁদতে কাঁদতে বলল, তা বলে তুমি মেয়েটাকে এভাবে বলবে? একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা হতেই পারে, তাই বলে তুমি বুঝবে না? ও তো তোমারই মেয়ে। কথাটা বলতে আরমান সাহেব থামিয়ে দিলেন আরুর মাকে। তুমি আমাদের মাঝখানে একটাও কথা বলতে আসবে না। এখনো যদি রাজি হয় তো ওর সাথে আমাদের সম্পর্ক থাকবে, আর যদি মনে করো একটা বাইরের ছেলের জন্য আমাদের সাথে চিরতরের মতো সম্পর্ক হারাবে, তাহলে সেটা ওর ব্যাপার। অনেকক্ষণ ধরে নিজেকে কঠোর থেকে কঠোরতম বানানোর চেষ্টা করছে আরু, যেন বাবার মুখের উপর না করে দিতে পারে। কিন্তু এখন ওর বাবা যা বলেছেন তা শুনে আরুষি বলল, আমি তোমার কথাতে রাজি বাবা। আরমান সাহেব মনে মনে নিজেকে সফলতার হুঙ্কার দিচ্ছেন, কারণ উনি জানতেন আরুষিকে সামান্য ইমোশনালি ব্ল্যাকমেল করলেই ও গলে যাবে। সেই জন্য এত নাটক করলেন। কথাটা বলে আরু আর এক মুহূর্ত দাঁড়ালো না, ওখান থেকে দৌড়তো পায়ে হাঁটা দিল। মেয়েটার সর্বনাশ করে তোমার কি লাভ? টাকা চাই আমার, টাকা, অনেক বেশি টাকা চাই। তুমি তো জানো, তাহলে কেন আমার পথে বাধা হয়ে দাঁড়াও? আমি কখনো অন্যায়কে সমর্থন করিনি, আজও করব না। এই বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। আরমান সাহেব মনে মনে বিজয়ী হাসি দিলেন। ঘড়ির কাঁটা 6টা ছুঁই ছুঁই। আরাফ আর সানা অনেকক্ষণ ধরে আরুকে ফোন করার চেষ্টা করছে, কিন্তু আরু কোনোভাবেই ধরছে না। ওরা নিজেরাও চিন্তায় পড়ে গেছে যে আরুর কোনো বিপদে পড়লো না তো। সানা যখন আরেকবার আরুষিকে ফোন করতে যাবে, তখনই দেখলো আরুষি ধীর পায়ে মাটির দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে এগিয়ে আসছে ওদের দিকে। ওকে দেখে কেমন উস্কো খুস্কো মনে হচ্ছে। সকালে যেমন প্রাণ উচ্ছলতা ওর মুখে ছিল, সেই প্রাণ উচ্ছলতা ভাব এখন আর ওর মধ্যে নেই। চেহারার বিষণ্ণতা ছাপ। সানা আরুর কাছে ছুটে গিয়ে বলল, কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলি আর চোখ মুখের এমন অবস্থা কেন? আরু ক্লান্তি মাখা স্বরে বলল, আমি বাড়ি যাবো সানা, তাড়াতাড়ি চল। সানা আর আরাফ আরুর অবস্থাটা বুঝতে পেরে আর বেশি কথা না বাড়িয়ে বাড়িতে চলে গেল। আর সারাদিনে এত ব্যস্ত ছিল যে আরুষিকে একবারও ফোন করে খোঁজ নেওয়ার সময়টুকু পায়নি। নিজেকে মনে মনে অনেক বকা দিচ্ছে যে এত কেয়ারলেস কি করে হয়ে গেল। অনেকক্ষণ হয়ে গেল আরুষি রুমে আসলো না দেখে আশেবার একটু আধটু নড়েচড়ে বসলো। সানার রুমে আরুষিকে খুঁজতে যেতেই দেখলো গেস্ট রুমে দরজাটা খোলা। হঠাৎ দরজাটা খোলা তা দেখতে গিয়ে আরুষ দেখলো আরুষি গুটিসুটি হয়ে এক পাশ ফিরে শুয়ে আছে। দ্রুত পায়ে আরুষির কাছে গেল, যেতে দেখলো আরুষি ঘুমিয়ে আছে। আর সেবার আরুষির কাছে গিয়ে ওর পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলো। অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি আরু পাখি, তবে আর বেশি দিন নয়, সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। শুধু একটু অপেক্ষা করো আর হার মেনো না সময়ের কাছে, বিশ্বাস রাখো নিজের উপরে। এই বলে আরুষিকে কোলে নিয়ে ওর নিজের রুমে চলে গেল। আরুষিকে নিয়ে বিছানায় শুয়ে দিল আরিশ। চোখমুখ বড্ড শুকনো লাগছে আরুর, তাই ওয়াশরুম থেকে টাওয়াল ভিজিয়ে এনে পরম যত্নে চোখমুখ মুছিয়ে দিল এবং অবশেষে ঠোঁট দুটোতে হালকা করে ওর ঠোঁট দুটো ছোঁয়ালো। দিন শেষে এইটুকু ভালোবাসা আরিশের জন্য খুবই দরকার। দীর্ঘ 14 দিন পর আজকে আরিশের পরীক্ষা শেষের দিন। এই পরীক্ষার কদিন আরুর সঙ্গে আরিশের দূরত্বটা বেড়েছে, কমেনি বরং। এত সব কিছুর মধ্যে আরুর খেয়াল রাখতে পারেনি আরিশ, কেবল দিন গুনেছে পরীক্ষা শেষ হওয়ার জন্য। পরীক্ষার দিন যত এগিয়ে এসেছে আরুর আরিশকে ছেড়ে যাওয়ার ভয়টাও ক্রমশ বেড়েছে। চারিদিক থেকে ওর বাবার চাপ, অভ্র চাপ, সমস্ত কিছুতে পাগল প্রায় অবস্থা আরু। আরিশের মা কিচেনে আরিশের জন্য ওর পছন্দের খাবার রান্না করছেন। আরু ওনার সঙ্গে সাহায্য করতে চেয়েছিল,
কিন্তু তিনি বারণ করে দিয়েছেন, তাই না পেরে আরু ঘরে চলে এসেছে। বিছানার ওপর আনমনা হয়ে বসে আছে আরু। ঘরের মধ্যে টিভি চলছে, তার আওয়াজ যেন ওর কানে পৌঁছাচ্ছে না। হঠাৎ ফোনে কল আসতে চমকে উঠল। কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরতে দেখলো আরমান সাহেব ফোন করেছেন। আর কতদিন সময় নিবি তুই? দেখতে দেখতে তো প্রায় 13-14 দিন হয়ে গেল। আর এদিকে অব্রের বাড়ি থেকেও সবাই তোড়জোড় শুরু করেছে। অব্র অলরেডি কালকে টিকিট বুক করে ফেলেছে। তুই কালকে ওই ছেলেকে সব বলে দিবি, আর সকালের মধ্যে যেন তোকে এই বাড়িতে দেখি। সন্ধ্যে 7টার সময় ফ্লাইট। ফোনের ওপাশে আরু নিস্তব্ধ। নতুন করে যেন কোনো ভুল ত্রুটি না হয় বলে আরুকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিলেন। আরু চোখের জলটাও যেন শুকিয়ে গেছে। এই কয়েকদিন ধরে আরু নিস্তব্ধ হয়ে চোখের জল ফেলেছে। দীর্ঘশ্বাস নিয়ে আলমারি থেকে ডায়েরি বের করে লিখতে বসলো আরু। প্রিয়, আপনি কি জানেন যে আপনি মানুষটা বড়ই অদ্ভুত আমার কাছে? আপনাকে বোঝার সাধ্যটা যেমন কারণ নেই, তেমনই আমারও হয়ে ওঠেনি এখনো। জানি না সেই সুযোগ আর কখনো পাবো কিনা। তবুও না চাইতেও বড্ড বেশি ভালোবেসে ফেলেছি আপনাকে। কখনো নিজের ভালোবাসাটা মুখে প্রকাশ না করলেও হৃদয় থেকে ভালোবাসাটা আপনার জন্যই ব্যক্ত হয়। তা আপনি হয়তো জানেন, যেদিন আপনি আমাকে হাত ধরে টানতে টানতে অচেনা সেই রুমের বিছানায় নিয়ে গেছিলেন, মুখে তখন এক গ্রাস হিংস্রতা ফুটে উঠলেও তা আমার চোখে দৃশ্যমান হয়নি। অদ্ভুত এক ভালোবাসা দেখেছিলাম আপনার চোখে আমার জন্য। তখন হয়তো এতটা গুরুত্ব দিয়ে দেখিনি ব্যাপারটা। আমারও তখন বিয়ের কিছুদিন আগে অভ্র ছাড়া কাউকে নিয়ে এতটা ভাবিনি। ভার্সিটিতে আপনাকে দেখেও যে কখনো বিশেষ কোনো অনুভূতি হয়েছে তা নয়, কিন্তু ভালোবাসার সংজ্ঞাগুলো প্রতিটি মুহূর্তে আপনি আমাকে বোঝাতে শিখিয়েছেন। আপনার নেশায় বড্ড আসক্ত হয়ে পড়েছি। আজ আপনার কথাগুলো বড্ড বেশি মনে করতে ইচ্ছে করছে। আপনি আমাকে বলেছিলেন আমার অনুভূতিতে আপনি থাকবেন, আমার আসক্তিতে পরিণত হবেন আপনি, আমার হৃদয়ের মণিকোঠায় স্থান নেবেন সবটুকু জুড়ে। কেবল স্থান থাকবে শুধু আপনার। সত্যি আজ তাই। তবে অনুভূতিগুলো প্রকাশে আমি ব্যর্থ ছিলাম। যেদিন আপনাকে একান্তে কাছে টেনে নিয়েছিলাম, সেদিন আবেগের বশে কিনা জানি না, তবে আপনার অশ্রু মাখা চোখগুলো দেখে বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করেছিলাম। আটকে রাখতে পারিনি নিজেকে। আপন করে নিয়েছিলাম আপনাকে কষ্টের মধ্যেও অদ্ভুত এক প্রশান্তি এনে দেওয়ার জন্য। আর কখনো একান্তে ভালোবাসা হবে কিনা জানি না, হয়তো বা হবে না, তবে এটুকু জানবেন, আমার সবটুকু জুড়ে শুধু আপনারই স্থান। দূরে থাকলেও ভালোবাসা কমবে না কখনো। শুধু বঞ্চিত হব আপনার সমস্ত স্পর্শ, আপনার আবেগ, অনুভূতি আর ভালোবাসা থেকে। তবে সহ্য করে নিব সব। আপনার পরীক্ষার এই কদিনে নিজেকে অনেকটাই শক্ত করে নিয়েছি। জীবনের থেকে আর কিছুই বেশি আশা নেই জানেন। সব থেকে অবাক হয়ে গিয়েছিলাম যখন আমার বাবা আমাকে এতটা জোর করেছিলেন আপনার থেকে ছাড়িয়ে দেওয়ার জন্য। নিজের বাবা যে সন্তানের সঙ্গে এমনটা করতে পারে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না কখনো। তবুও ভালোই হলো, এত কিছুর মাঝেও সমস্ত কিছু জানতে আর বুঝতে শিখেছি। যখন আপনি এগুলো জানবেন তখন হয়তো আমি হয়ে যাব অন্য কারোর। আর ফিরে পাওয়ার বৃথা চেষ্টা না করাই শ্রেয়। আমার আসক্তিতে কেবলই আপনি ভালোবেসে যাব প্রিয়। এটি আপনার আরু পাখি। ডায়েরি থেকে পৃষ্ঠাটা ছিঁড়ে আলমারির মধ্যে রেখে দিল। কাগজটা কালকে চলে যাওয়ার সময় রেখে যাবে। দুপুরে আরিশ বাড়ি আসলো না। আরু ফোন করেছিল একবার, তবে জানালো যে দেরি হবে আসতে। রাত 8:30। ড্রয়িং রুমে বসে আছে আরু। হঠাৎই গাড়ির হর্নের আওয়াজ শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। আরিশ বাড়ি এসেছে, আর কিছুক্ষণ মাত্র সময় আছে আরিশের সঙ্গে কাটাবে, তারপর বিচ্ছিন্ন হয়ে যাবে ওর থেকে। আরিশ ড্রয়িং রুমে প্রবেশ করতেই ওর মা জিজ্ঞাসা করে উঠল, কিরে এত দেরি হলো কেন? আরিশ ওর মাকে জড়িয়ে ধরে বলল, এই তো আমি চলে এসেছি। আসলে আজকে সবাই মিলে বিকেলবেলা একটা ছোটখাটো পার্টি করেছিল, তাই সেখানে গিয়েছিলাম। মেয়েটা সেই দুপুর থেকে তোর জন্য অপেক্ষা করছে, কখন বাড়ি আসবি, তাই এখনো খাইনি মেয়েটা। আরিশের মায়ের কথা শুনে আরুর দিকে তাকাতে দেখলো আরু মাথা নিচু করে বসে আছে। চোখ মুখ অনেক শুকনো লাগছে। আরুর দিকে তাকাতে বুকের ভিতর চিনচিনে ব্যথা অনুভব করলো আরিশ। এই কয়দিনে মেয়েটা কেমন হয়ে গেছে, একেবারে যেন ঝিমিয়ে পড়েছে। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোদের জন্য খাবার পাঠাচ্ছি। হঠাৎ করে আরু উঠে গিয়ে রুমের ভেতর চলে গেল। আরিশ ওর পিছন পিছন গেল। রুমের ভিতর ঢুকতেই আরিশ পিছন থেকে আরুষিকে জড়িয়ে ধরল। সরি আরু পাখি, আবার অনেকটা লেট হয়ে গেল। আসলে আমি তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু ওরা আসতে দিল না। সারাদিন অনেক ধকল গেছে, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার আনছি।
বলে আরিশকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরিশ কিছু একটা ভেবে হেসে ওয়াশরুমে ঢুকে গেল। রাত যত গভীর হচ্ছে আরিশ আর আরু ভালোবাসে মেতে উঠেছে। ঘড়ির কাঁটা যতবার টিকটিক করে বেজে উঠেছে, সময়ের জানান দিচ্ছে ততই আরুষির মনে আরিশকে হারানোর ভয়টাও বেড়ে চলেছে। তবে আরিশের ভালোবাসা পেয়ে যেন সব ভুলে যাচ্ছে আরু। রাত 3:30। আরিশের থেকে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠল আরুষি। বিছানার চাদরটা শরীরের সাথে জড়িয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। চাঁদের আলো এসে ওর মুখে পড়ছে। চাঁদের আলোতে সারা শরীর আলোকিত হয়ে যাচ্ছে। চোখ থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল আরুষির। পরিবর্তন হচ্ছে জীবনের নিয়মিত সূচি। হয়তো এরপর জীবনটাই পাল্টে যাবে। সব ধারণাগুলো কোনো মতে পরিবর্তন হবে। হাত দিয়ে আলতো করে সাদা পর্দাটা সরাতেই জ্যোৎস্না রাতে চাঁদের আলোটা সরাসরি আরিশের মুখে গিয়ে পড়ছে। অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করেছে। আরিশকে দেখতে অতুলনীয় লাগছে। এইভাবে আরিশের দিকে তাকিয়ে যেন 1000 বছর কাটিয়ে দিতে পারে আরু। চোখ থেকে ক্রমাগত জল গড়িয়ে পড়তে থাকায় আর নিজেকে আটকে রাখতে পারল না। ফ্লোরে বসে অনবরত কেঁদে চলেছে আরু। সকাল 8টা। লাল রঙের শাড়ি পরে অগোছালো হয়ে দাঁড়িয়ে আছে আরু ঘরের মাঝখানে। অপেক্ষা করছে আরিশের জেগে ওঠার। বিগত 1 ঘন্টা ধরে একই জায়গায় এভাবেই দাঁড়িয়ে আছে আরু। আরিশকে ডাকার সাহস পাচ্ছে না। আরিশের ঘুম ভাঙতেই আরুর জায়গাটায় হাত দিয়ে হাঁটতে দেখলো। জায়গাটা ফাঁকা অনুভব করতেই উঠে পড়ল আরিশ। আরিশকে উঠতে দেখে আরুষির পুরো শরীরটা কেঁপে উঠল। চারিদিকে চোখ বুলিয়ে রুমের মাঝখানে আরুষিকে দেখতে পেল আরিশ। গুড মর্নিং বউ। আর তুমি ওখানে কি করছো? আরুষি কিছু বলছে না, স্থির দাঁড়িয়ে আছে। আরিশ এবার বিছানা ছেড়ে আরুর কাছে গেল, গিয়ে ওকে জড়িয়ে ধরল। হঠাৎ আরুষি বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি না। আমার সব ভালোবাসা মিথ্যা ছিল। আপনাকে ভালোবেসে প্রতিটা স্পর্শ অনুভূতি সবটাই মিথ্যে। আপনাকে আমি কখনোই ভালোবাসিনি। আপনি আমাকে জোর করে বিয়ে করেছিলেন, সেই কারণেই আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এত কিছু করেছি। আরিশের হাতের বাঁধনটা ধীরে ধীরে আলগা হতে লাগলো। আরুষিকে ছেড়ে দিয়ে বলল, সকাল সকাল মজা করছো আরু পাখি? আমি মজা করছি না, আমি যা বলছি সত্যি বলছি। আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো। আপনাকে আমি ভালোবাসি না আর আমি মজা করছি না। আপনার সাথে যা যা করেছি সবই করেছি। আর তাছাড়া আপনাকে যতবার গ্রহণ করেছি ততবার অভ্র আমাকে বাধ্য করেছে, তাই করেছি। অভ্র আর আমি দুজনেই ভেবেছি আপনাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল, তাই। আরিশ ঠাস করে আরুষিকে একটা চড় মারলো। মজা করার একটা সীমা থাকে, তুমি এবার সব সীমা পার করছো আরু পাখি। আরু উচ্চস্বরে হেসে উঠল আর বলল, মজা তো আমি এতদিন করেছি আপনার জীবনের সাথে। আপনি যা যা করেছেন সবই আপনাকে ফিরিয়ে দেওয়ার পালা। আরিশের আগে হাত মুষ্টিবদ্ধ করলো। তুমি একটা প্রতারক, প্রতারণা করেছো আমার সাথে। ভালোবেসে তোমাকে নিজের কাছে রেখেছিলাম, কিন্তু আমার ভালোবাসাকে এইভাবে তুমি অপমান করবে তা ভাবিনি। ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো, কিন্তু তোমার ভালোবাসার নামে প্রতারণার পেছনেও যে এত বড় একটা উদ্দেশ্য আছে তা যদি জানতাম তবে এত ভালোবাসা তোমাকে দিতাম না, যার তুমি যোগ্যই ছিলে না। কথা দিয়েছিলাম তোমাকে ভালোবেসে রাখার, কিন্তু তুমি কি করলে? যা করেছি বেশ করেছি, আর এখন শুনে রাখুন, আমি আপনার সাথে থাকতে চাই না। বলে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আরু বেরিয়ে যেতেই ওকে বলো, আরিশ চলো চলো চোখে বলো, এটা মনে রেখো আরু পাখি, কাউকে ঠকিয়ে কখনো সুখী হওয়া যায় না। আমার এত বড় ক্ষতি করে তুমি নিজেও কখনো ভালো থাকবে না। আরুষির পিছন ফিরে তাকানোর সাহস হলো না। চোখ থেকে গড়িয়ে পড়া জলগুলোকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেল। আরু চলে যেতেই আরিশ হাতের পাশে থাকা ফুলদানিটা ফ্লোরে ছুঁড়ে মারল। চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে আরিশের। নিজের প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছে ও। রুম থেকে কিছু ভেঙে যাওয়ার শব্দ শুনে আরুর শরীর কেঁপে উঠল। তবুও আরিশের মুখোমুখি হওয়ার সাহস আর নেই, তাই সবকিছু উপেক্ষা করে চলে গেল। অন্ধকার ঘরের মধ্যে থাকা রকিং চেয়ার টেনে বসে দুলছে আরিশ। হাতে রয়েছে আরও লেখা সেই চিঠি প্রত্যেকটা লাইন পড়ছে আর বারবারই মুখে ফুটে উঠছে চিরচেনা সেই মিষ্টি হাসি। আর লেখা শেষের লাইনটা, আমার আসক্তিতে কেবলই আপনি। কথাটা পড়তেই সামনেই বিছানার উপর শুয়ে থাকা আরুর দিকে এক পলক তাকিয়ে একটা ডেভিল হাসি দিল। এখনো তো অনেক কিছুই বাকি আরু পাখি। যতদিন না তুমি নিজের ভালো মন্দ বুঝতে শিখবে ততদিন আমার থেকে দূরেই থাকবে তুমি। তারপর তোমাকে কাছে টেনে নেব, তার আগে নয়। চিঠিটা রেখে দিয়ে বেলকনিতে চলে গেল আরিশ। বাইরে মৃদু মন্দ হাওয়া বইছে আর বেলকনিতে থাকা ছোট সাদা মরিচ পাতিগুলো জলজল করছে।
ঝুলিয়ে রাখা স্টিলের স্টিকগুলো হাওয়াই দোলা দিয়ে অপরূপ শব্দ সৃষ্টি করছে। সেখান থেকে দাঁড়িয়ে রুমের ভিতর ঘুমন্ত আরুষির দিকে তাকালো আরিশ। ঘুমের ওষুধের ডোজটা আর কিছুক্ষণ পরই কেটে যাবে, সুতরাং কিছুক্ষণের মধ্যে আরুষি জেগে যাবে। কিছুক্ষণ পর হঠাৎই হুড়মুড়িয়ে আরুষি জেগে গেল। চোখ খুলে চারপাশে তাকিয়ে দেখতে লাগলো। এখন কোথায় আছে তা জানার জন্য বেশ কিছুক্ষণ চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করলো। নিজের আর আরিশের ভালোবাসার সেই ছোট্ট ঘরটাতে খুঁজে পেয়ে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। চোখ থেকে অনর্গল জল গড়িয়ে পড়ছে, আর তৃষ্ণার্ত চোখ দুটো বারবার আরিশকেই খুঁজছে। এভাবে বিছানা থেকে পা নামাতে চাইছে না, ভয়ে বারবার মনে হচ্ছে এখনই যেন সর্বনাশী মানুষগুলো তার সর্বনাশ করে ফেলবে। এই মুহূর্তে আরিশকে দেখে চোখ দুটো জোয়াতে চাই আরুষি, তাই বিছানা থেকে নামলো। এক পা দু পা করে সামনে এগোচ্ছে আর প্রিয় মানুষের উপস্থিতি অনুভব করছে। পিছন ফিরে তাকিয়ে আরিশকে দেখেই দৌড়ে ছুটে গেল আরিশের কাছে। তারপর আরিশকে পিছন থেকে জড়িয়ে ধরে উন্মাদের মতো কাঁদতে লাগলো আরও। আপনি আমাকে প্লিজ নিজের থেকে কখনো ছাড়াবেন না, না হলে ওরা আমাকে নিয়ে চলে যাবে। সব সময় আপনার বুকের মাঝে আপনার সাথে আগলে রাখবেন আমাকে। আমি আপনাকে খুব ভালোবাসি, প্লিজ আমাকে দূরে সরাবেন না। আরুষি আরিশকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে, কিন্তু আরিশ কোনো রেসপন্স করছে না। আরিশ একটা টেবিল মার্কা হাসি দিয়ে নিজের শরীরটাকে আরুষির হাতের বাঁধন থেকে মুক্ত করলো। আরুষির হাত দুটোকে ছাড়িয়ে আরুষির মুখোমুখি হলো আরিশ। আরুষি রহমান, আর ইউ ম্যাড? আপনি কি মেন্টালি সিক? এভাবে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরলেন কেন? আর আপনি সকালেই তো বললেন যে আপনি আমাকে ভালোবাসেন না, আমার প্রতি আপনার ভালোবাসা মিথ্যে। তাহলে এখন হঠাৎ কি হলো? তোমার বাবা আর তোমার প্রাণ প্রিয় অভ্র কি তোমাকে স্থান দেয়নি একটুও? আরিশ ওদের নাম বলতেই আরো জোরে চিৎকার করে উঠল। আপনি ওদের নাম বলবেন না। আমি ওই দুটো মানুষকে ঘৃণা করি, আর উনি আমার বাবা নন, উনি একজন অমানুষ। বলে মেঝেতে বসে কাঁদতে লাগলো জোরে জোরে। বিশেষ দ্রবষ্ট আরুষির বাবার সত্যতা আরুর অজানা, অর্থাৎ ও যে ওনার মেয়ে নয়। আরুষির চোখের প্রতি ফোঁটা জল যেন আরুষির বুকে ছুরির মতো এসে পিচ্ছে। তাও এই মুহূর্তে নরম হলে চলবে না, সত্যিটার মুখোমুখি আরুষিকে হতেই হবে। তাই এখন এই মুহূর্তে আরুষকে কঠোর থেকে কঠোরতম হতে হবে। বুঝেছি, ওখানে আপনার জায়গা হয়নি বলে আপনি এখানে এসেছেন, তাই তো? আচ্ছা, আপনাকে আমি থাকতে দিতে পারি, তবে এখানে থাকতে হলে আমার থেকে দূরত্ব বজায় রেখেই থাকবেন। বলে আরুষিকে উপেক্ষা করে রুম থেকে বেরিয়ে গেল আরিশ। রুম থেকে বেরিয়ে আসতেই আরিশ একটা দীর্ঘশ্বাস নিল। বুকে পাথর চাপা দিয়ে কথাগুলো বলেছে। কঠোর না হলে কখনোই এ সমস্ত কথাগুলো ও আরুষিকে বলতে পারতো না। আরু মেঝেতে বসে ক্রমাগত কান্না করেই চলেছে। জীবন ওকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। এখন যেন ঠিক ভুলের মধ্যে পার্থক্য বুঝতে পারছে, মানুষগুলোর আসল রূপ জানতে পেরেছে, কে ওর আপনজন আর কে পর। এই সমস্ত কিছুই আজ বড্ড চেনা চেনা বলে মনে হচ্ছে, কিন্তু এত কিছুর মধ্যে ওর আগের আরিশকে হারিয়ে ফেলেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কেঁদেছে আরু। নিজের জীবনে করা ভুলগুলো কিভাবে শুধরে নেওয়া যায় তারই হিসাব করছে। আরিশকে আবার কিভাবে ফিরে পাবে এসব ভাবছে। অনেকক্ষণ পর শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো ও। বেরিয়ে আসতেই দেখলো আরিশ ল্যাপটপ নিয়ে বসে কিছু কাজ করছে। আরুষি ঠিক করে নিল যে করেই হোক আরিশকে ও মানিয়ে ছাড়বে। হাতে থাকা টাওয়ালটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল আরিশকে দেখিয়ে। আরিশ এক পলক ফিরে তাকালো, কিন্তু কোনো গুরুত্ব না দিয়ে আবার ল্যাপটপের দিকে মন দিল। মাথাটা না মুছে ভিজে মাথায় আরিশের পাশে বসে পড়ল আরুষি, যেন টাওয়ালটা নিয়ে আরিশ ওর মাথাটা মুছিয়ে দেয়। কিন্তু ওর সব পরিকল্পনায় জল ঢেলে দিয়ে আরিশ ল্যাপটপ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগে বলল, আরিশের কথা শুনে যেন বড্ড কষ্টে পেল আরু। আরিশ চলে যেতেই আবার কান্না শুরু করলো, কিন্তু পরক্ষণে ভাবলো ওকে কাঁদলে চলবে না, আজকে ফিরে পেতেই হবে। কিন্তু তার আগে ওর বাবার আর অভ্রের একটা ব্যবস্থা করা দরকার। সবাই খেতে বসেছে, আরিশের মা সবাইকে খেতে দিচ্ছেন। আরুষিকেও বসতে বলেছে, কিন্তু আরও বসেনি, চুপচাপ দাঁড়িয়ে আছে আরিশের মায়ের পাশে। কিরে মামুনি বস, সবাই খেতে বসেছে, তুইও বসে যা। আরিশর মায়ের কথা শুনে একবার আরুর দিকে তাকালো। না মামনি, আমি পরে তোমার সাথে খেয়ে বসছি। আনিকা খান অনেকবার বলার পরও আরু বসলো না, তাই তিনি না পেয়ে বাধ্য হয়ে ওদের তিনজনকেই খেতে দিলেন। আরুষি লক্ষ্য করলো সানাও বেশ চুপচাপ, ওর সাথে কথা বলছে না। তাহলে কি সকলেই জানে বাড়িতে ওর কথা? তাই কি সবাই ওর উপর রাগ করেছে? আরিশ, কালকে রাইসা আর তোর খালা আম্মা আসবেন,
আরিশ খেতে খেতে বলল, আচ্ছা তা আমাকে কখন এয়ারপোর্টে আনতে যেতে হবে? সকাল 9:30টায় ওদের বাংলাদেশে টেক অফ করবে। তুই একটু দেখ কখন বেরোনো উচিত, সেই অনুযায়ী বেরিয়ে যাস। ওকে। এই বলে আরো কিছুক্ষণ পরে খেয়ে আরিশ উঠে চলে গেল। আরুষিকে একবারও খাওয়ার কথা বলল না। আরুষির খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলার নেই, যেহেতু ভুলটা ওর নিজেরই। আরুষি চুপচাপ আনমনা হয়ে সুইমিং পুলের পাশে বসে আছে। বড্ড একা লাগছে আজকে ওর নিজেকে। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেতেই ভাবলো আরিশ এসেছে, তাই আনন্দের সঙ্গে ঘুরে তাকাতেই দেখলো আনিকা খান। এরপর তিনি আরুষির পাশে বসলেন। আনিকা খান আরুর পাশে বসে গম্ভীর কণ্ঠে বললেন, কি দরকার ছিল এত কিছু করার? আমার ছেলেটাকে তো বলতে পারতিস নাকি? বিশ্বাস করিস না ওকে? জানিস তো ও তোকে কতটা ভালোবাসে। তোর কথাতে ও কতটা কষ্ট পেয়েছে বুঝতে পারছিস? অমন না বললে আমার ছেলেটা কখনো তোর সাথে এমন ব্যবহার করার মতো মানুষ নয়। বড্ড কষ্ট দিয়ে ফেলেছিস আমার ছেলেটাকে। সকালে আরু বেরিয়ে পরপরই আরিশ নিচে নামলো। আরু মামুনি কোথায় গেল কাউকে কিছু না বলে? আর তুই এখন কোথায় যাচ্ছিস? আরিশ এরপর সব ঘটনা ওর মাকে খুলে বলল। ছি, একটা বাবা হয়ে এতটা নিচু মানসিকতার মানুষ কেউ কি করে হতে পারে? আমার বোকা বউটা যদি এসব বুঝতো। আমার খুব চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। ওর কোনো বিপদ হবে না তো? যতক্ষণ আমি ওর সঙ্গে আছি ওর কোনো বিপদ হতে দেব না। আর ও যেখানেই যাক না কেন ফিরে ওকে আমার কাছেই আসতে হবে। চিন্তা করো না, শুধু তুমি আমাকে একটু সাপোর্ট করো। ওকে এতটুকু শিক্ষা দেওয়ার বড্ড দরকার। মেয়েটা বড্ড অবুঝ, আবার কষ্ট পাবে খামোখা। মেয়েটাকে আর কষ্ট দিস না তুই। তোমার বৌমা কি জাদু করেছে তোমার উপর? আনিকা খান আরিশের কান ধরে, আর বেশি পাকনামো করতে হবে না, তাড়াতাড়ি মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আয়। যতক্ষণ না বাড়ি তোরা ফিরছিস ততক্ষণ কিন্তু আমার মনটা অস্থির অস্থির করবে বলে দিলাম। আরিশ ওর মায়ের কপালে চুমু দিয়ে, আচ্ছা ঠিক আছে আমি আসছি এখন। সাবধানে ফিরিস। আনিকা খান সবটাই জানেন, তাই আপাতত আরিশ ওনাকে যা যা করতে বলেছেন উনিও তাই অক্ষরে পালন করছেন। আরুষি নিজেকে আর আটকে রাখতে পারল না পেরে আনিকা খানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বিশ্বাস করো মামুনি, আমি যদি জানতাম আমার বাবা নামক ওই মানুষটা, ওই লোকটা আমার সঙ্গে এরকম ব্যবহার করবে, তাহলে আমি কখনোই ওনার কথা বিশ্বাস করতাম না। আর আমি ওনাকে বলতে ভয় পেয়েছিলাম বলে আবার কাঁদতে লাগলো। বিশ্বাস যখন তুই ভেঙেছিস, তাই জোড়া লাগানোর দায়িত্বটাও তোর। এখন আমার ছেলেকে যদি আবার ফিরে পেতে চাস তাহলে ওকে মানানোর চেষ্টা কর। পুল থেকে আনিকা খান যেতেই রুমে আরুষি কিছুক্ষণ সেখানেই বসে থাকলো। অনেক কিছুর হিসাব নিকাশ করছে ও সবকিছু বোঝার চেষ্টা করছে। সকল মানুষদের আসল রূপটা ওর সামনে প্রকাশ পেয়েছে। আজকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছে, আর তা দূর করার দায়িত্বটা সম্পূর্ণ ওর, তাই যা করার ওকেই করতে হবে। তাড়াতাড়ি করে রুমের সামনে গিয়ে গুটি গুটি পায়ে রুমের ভিতরে ঢুকতেই দেখলো রুমের লাইট অফ। ঘরের ভিতরে জ্বলতে থাকা ছোট ডিম লাইটের আলোতে আলোকিত হয়ে যাচ্ছে সব। আজ ঘুমিয়ে আছে তা বোঝা যাচ্ছে। ধীরে ধীরে গিয়ে ওর পাশে শুয়ে পড়ল আরু। ও ভেবেছিল যে আরিশ হয়তো ওকে কাছে টেনে নেবে, কিন্তু তা হয়নি। ও আরিশের পাশে ঘুমালো, আরিশ একবারও ওর দিকে ফিরেও তাকালো না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে লাগলো আরু, কিন্তু তাও কিছু হচ্ছে না দেখে নিজে আরিশের দিকে সরে গেল। সরে আস্তে আস্তে একেবারে আরিশের গা ঘেঁষে শুয়ে পড়ছে ও। এতক্ষণ ঘুমিয়ে থাকার ভান করছিল, আসলে আরুষির জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল ও। আর তখন ওর মায়ের সঙ্গে যে আরুষির কথা বলেছিল তার সবকিছুই জানে আরিশ। আরিশ এবার ইচ্ছে করে আরুর উল্টো দিকে ফিরে গেল। আরু আরিশের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে, কারণ আরিশ উল্টো দিকে ফিরে গেছে। না পেরে আরু কিছুটা আরিশের দিকে সরে যেতে আরিশ খাট থেকে পড়ে গেল। আরিশ ঘুম থেকে জেগে ওঠার ভান করে, আমাকে শান্তিতে ঘুমাতেও দেবে না নাকি? আরুষি ঠিক বুঝতে পারলো না যে সামনে একটু সরে যাওয়ায় আরিশ কি করে পড়ে গেল। পর তো কথা নয়, আসলে আরিশ ইচ্ছে করে পড়ে গেছে নিজেই। আরিশি থতমত খেয়ে বলল, বিশ্বাস করুন আমি আপনাকে ফেলিনি। তাহলে তোমার কি মনে হয় আমি নিজে ইচ্ছে করে পড়ে গেছি নাকি? বুঝেছি তোমার ধান্দা ভালো না, আমি আর তোমার পাশে শোবো না। কেন আপনি আমার পাশে শোবেন না? কেন? দ্বিতীয়বার খাট থেকে পড়ে যাওয়ার রিস্ক আমি নিতে চাই না, আর তোমার উপর আমার ভরসা নেই, তাই তুমি সোফাতে ঘুমোবে। আর সোফাতে ঘুমানোর ইচ্ছে ছিল না, আরিশ অনেকটা জোর করে পাঠিয়েছে ওকে। না হলে আরিশ ওকে বলেছিল ঘর থেকে বেরিয়ে যে গেস্ট রুমে গিয়ে ঘুমাতে, কিন্তু সেটা তো আরু কখনোই হতে দেবে না। তাই বাধ্য হয়ে সোফাতে ঘুমিয়ে পড়ল আরু। আরুষি সোফাতে বারবার এপাশ ওপাশ করছে, কোনোভাবেই ঘুম আসছে না। আর এদিকে আরিশ মুচকি মুচকি হাসছে আরুর কাণ্ড দেখে। সকালে
আরিশ জোরে চেঁচিয়ে বলতে লাগলো, এই যে আপনি আমার পাশে শুয়ে আছেন কেন? আপনাকে না আমি সোফায় শুতে বলেছিলাম? আপনি আবার এখানে কেন চলে এসেছেন আমার কাছে? কেন? আরুষি আরিশের চেঁচামেচিতে উঠে গেল। তারপর উঠে নিজেকে আরিশের বিছানায় আবিষ্কার করলো। আর আরিশ সেই নিয়ে রামায়ণ মহাভারত রচনা করেছে আরও দেখতে পেল। সত্যি তো, আমি এখানে এলাম কি করে? আমি তো সোফায় ঘুমাচ্ছিলাম। আপনার কোনো ভরসা নেই। আপনি শুধু আমার সাথে সাথে ঘোরার জন্য ছটফট করেন, আর এখন নিজেই দোষ আমাকে দিচ্ছেন। আরুষি অবাক হয়ে বিছানা থেকে নামলো। তারপর বলল, দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আর আমার রাত্রে জেগে হাঁটার অভ্যাস নেই যে আমি হেঁটে হেঁটে আপনার পাশে ঘুমাতে চলে আসব। আমি সত্যিই জানি না আমি এখানে কি করে এলাম। আপনার মতিগতি ভালো নয়। আমার প্রথমেই আপনাকে দেখে সন্দেহ হয়েছিল যে আপনি আবার আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আবার আমার কাছে কেন ফিরে এসেছেন তা নিয়ে। আরুষির এবার অভ্রের কথা শুনতে মাথা গরম হয়ে গেল। একে সকাল সকাল আরিশ এসব শুরু করে দিয়েছে, আর তার উপর অভ্রের নাম জপ। আর এইদিকে আরিশ ক্রমাগত আরুষিকে দোষ দিয়ে যাচ্ছে। তাই আরুষি না পেরে তাড়াতাড়ি আরিশের কাছে গিয়ে আরিশের পিছনের চুলগুলো মুঠি করে নিজের কাছে এনে নিজের ঠোঁটের সাথে আরিশের ঠোঁট দুটো মিলিয়ে দিল। আরিশ অবাক হয়নি, কারণ এরকম একটা চমক আরুষির কাছ থেকে আগেও একবার পেয়েছিল। তাই আরুষি যে এরকম কিছু করতে পারে সেটা ও জানে। তবে সময়টাকে বেশ ভালোই উপভোগ করছে আরিশ। আরুষির সাথে নিজেও রেসপন্স করছে। দিনের শুরুতে এমন একটা ভালোবাসার পরশ, আর দিন শেষে এরকম একটা ভালোবাসার পরশ পেয়ে ও সময়টাকে শেষ করতে চায়। হঠাৎ আরুষির মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। তাই যখন আরিশকে ছেড়ে দেবে তার আগে আরিশের ঠোঁটে জোরে একটা কামড় দিল। এতদিন কেবল আরিশ দিয়েছে, আর আজকে ওর আরিশের প্রতি এক প্রকার রিভেঞ্জ নেওয়া হয়ে গেল। আরুষির ঠোঁটে কামড় দিতে আরিশ ব্যথা পেল তা প্রকাশ করলো না, বরং উল্টে আরুষিকে নিজের কাছে টেনে নিয়ে ঠোঁট দুটোকে আরো শক্ত করে চেপে ধরল। আরুষির একটা কামড় দেওয়ার পর আরিশ যে এরকম একটা ব্যবহার করবে সেটাও ভাবিনি। ডাইনিং টেবিলে বসে আছে আরু, মুখে একরাশ চিন্তার চাপ। কারণ আজকে সকালে ও জানতে পারলো যে বাড়িতে নতুন গেস্ট আসবে, আর সেটা হলো আরিশের খালাম্মা আর তার মেয়ে। তার মেয়েটা হলো তার ননদ। আর ননদরা যে অত্যন্ত একটা ডেঞ্জারাস জাতীয় বস্তু সেটা আরু খুব ভালো করে জানে। ও নিজের ফুপ্পিকে দেখেই বুঝেছে। আরুষির ফুপি যখনই ওদের বাড়িতে আসেন সারাদিন আরুষির মাকে খাটান, সব দোষ গুণের বিচার করতে থাকেন। আরুষির মা মুখ ফুটে কখনো তার প্রতিবাদ করে না, সব কিছু অন্যায়ভাবে সহ্য করে নেন। তাহলে এখন কি এই সমস্ত ঘটনার সাথে আরুষিকেও মুখোমুখি হতে হবে? এমন হাজারো প্রশ্ন ওর মাথায় ঘুরছে। আরুষির মা রান্নাঘর থেকে আরুষিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। একটা অদ্ভুত চিন্তা হচ্ছে আরুর, সেটা উনি বেশ ভালোই বুঝতে পারছেন। তবে এই মুহূর্তে আরুষিকে সাপোর্ট করতে পারছেন না উনি। তাহলে মেয়েটাকে শিক্ষা দেওয়া যাবে না। উনিও চান যে আরু সব কিছু থেকে শিক্ষা নিক, যাতে ভবিষ্যতে আর কখনো এ ধরনের ভুল না করে, এবং নিজের ছেলে মেয়েকেও সেই শিক্ষা দিতে পারে যাতে তারা সঠিক পথে চলে। সানা সিঁড়ি দিয়ে নামছে আর ফোনের দিকে তাকিয়ে হাসছে। তা দেখে আরুষির আর বুঝতে অসুবিধা হলো না যে আরবকে নিয়ে কিছু একটা ভাবছে। সানাকে এখন প্রায় দিনই খুব খুশি খুশি দেখায়। সেই দিনের পর থেকে সানা আরুর সঙ্গে ভালো করে কথা বলছে না, সেটা আরু বেশ ভালোই লক্ষ্য করেছে। ওর খুব কষ্ট হচ্ছে, কারণ সানা ওর সঙ্গে কথা বলছে না। সে কলেজ লাইফ থেকে সানাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবে। আজ একটা ছোট ভুলের জন্য এত বড় শাস্তি দিচ্ছে ওকে। সানা একবার আর চোখে তাকিয়ে দেখে নিল ডাইনিং টেবিলে বসে আছে আরু। তাই আরুষিকে দেখিয়ে সোফাতে গিয়ে বসলো। আরুষিও এবারে ধীরে ধীরে হেঁটে সানার কাছে গিয়ে ওর পাশে বসে পড়ল। আর ও বসতেই সানা কিছুটা সরে গেল। তারপর আবার আরুষি সানার দিকে খানিকটা সরে গেলে সানা আর একটু দৌড়ে সরে যেতেই আরুর খুব রাগ হয়ে গেল। সানার হাত ধরে টেনে নিয়ে ওর কাছে বসালো আরু। আমার থেকে এভাবে দূরে দূরে বসছিস কেন? আমি কি মানুষ না নাকি? আমি একটা ভুল করেছি বলে তোরা সবাই এরকম ব্যবহার করবি আমার সাথে? আরু চোখে জল চলে এসেছে প্রায়। ও খুব ইমোশনাল, আবেগটাকে প্রাধান্য দিয়ে চলে। সানা আর যে হোক আরুর কষ্টটাকে সহ্য করতে পারে না, তাই সামান্য কিছুটা নরম হয়ে আরুষিকে বলল, এভাবে কান্নার কি আছে? আমি কি তোকে কিছু বলেছি? আমি কালকে থেকে দেখছি তুই আমার সঙ্গে কথা বলছিস না। মানছি আমি একটা ভুল করেছি, তার জন্য কি আমাকে ক্ষমা করা যায় না? সানা কিছু একটা ভেবে বলল, আচ্ছা যা, তোকে ক্ষমা করে দিলাম, এবার তো আমার হাত ছাড়। আরুষি সানাকে জড়িয়ে ধরে বলল,
আমি তোকে ছাড়বো না। আমি জানি তুই আমাকে এখনো ক্ষমা করিসনি। সানা মনে মনে বলল, এই মেয়েটা দেখছি আমাকে মেরেই ছাড়বে। ও কি জানে না যে আমি ওর উপরে রাগ করে থাকতে পারি না? আমি বলছি তো আমি রেগে নেই, এবার তো ছাড়। অবশেষে অনেক বলার পর আরু ছেড়ে দিল। কিছুক্ষণ পর আর নিজের কৌতূহল চেপে রাখতে না পেরে আরু সানাকে জিজ্ঞাসা করলো। আর সে একটু কিন্তু কিন্তু করে বলে, যারা আসছে মানে ওনার খালা আম্মা আর বোন, ওরা কি ভালো নাকি টিভি সিরিয়ালে যেমনটা হয় তেমনই? আরুষির কথা শুনে সানার খুব হাসি পাচ্ছে। তারপর সামান্য একটু থেমে বলল, ওনারা কেমন আসলেই তুই বুঝতে পারবি। কিন্তু একটা কথা শুনে রাখ, ভাইয়াকে একটু রাইসা আপুর থেকে দূরে দূরে রাখিস। রাইসা আপু ভাইয়াকে খুব পছন্দ করে আর ভাইয়াকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। আর এখন ভাইয়ার সঙ্গে তোর ঝামেলা চলছে, তাই কিছু বলা যায় না। ভাইয়া ওকেও বিয়ে করে নিতে পারে। আরুষিকে শুনিয়ে শুনিয়ে বলল কথাগুলো। আরুষি শুনেই যেন চমকে উঠল, কারণ ও ভেবেছিল অন্যরকম বিপদ, কিন্তু এখন দেখছে তো সম্পূর্ণ আলাদা কেস। এখনো সব কি করে ঠিক করবে তা নিয়ে এক প্রকার চিন্তায় পড়ে গেছে। আর যদি সত্যি রাইসাকে বিয়ে করে আরুকে ডিভোর্স দিয়ে দেয় আরিশ, তখন তা কিছুতেই হতে দেবে না ও। আরিশকে কোনোভাবেই ছাড়বে না ও। অনেকক্ষণ হয়ে গেছে আরিশ এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে। 9:30টায় ওদের আসার কথা ছিল, এখন 10টা বাজে। ফ্লাইট যে আধা ঘন্টা লেট করেছে তার খবরটা আগে পেয়েছিল আরিশ। বিরক্ত লাগছে প্রচণ্ড, তবে সকালবেলা আরিশের সাথে এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে এখন বেশ ভালোই লাগছে। হাজারো বিরক্তির মাঝেও বারবার আরিশের কথাই মনে পড়ছে আরিশের। অদ্ভুত এক ভালো লাগার সৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে মুচকি হাসছে। হঠাৎ দূর থেকে কেউ দৌড়ে এসে যেন আরিশের উপর ঝাঁপিয়ে পড়ল। এমনি একটা কিছু অনুভব হলো আরিশের। বুঝতে অসুবিধা হলো না যে রাইসার কাজ। আরিশের গলা জড়িয়ে ধরল রাইসা। আরিশের খালাম্মা দূর থেকে হাসতে হাসতে বলেন। আরিশ নিজেকে রাইসার থেকে ছাড়িয়ে পড়ল। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? উনি আরিশের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বললেন। আরিশ বুঝতে পারলো যে উনি কি বোঝাতে চাইছেন, তাই একটু গলা ছেড়ে কেসে বলল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। এমনিতেই তোমাদের ফ্লাইট অনেক লেট করেছে, আম্মু অপেক্ষা করছে তোমাদের জন্য। চিন্তা করবে, তাড়াতাড়ি চলো বলে গাড়িতে উঠে পড়ল। সারা রাস্তায় রাইসা আরিশের সঙ্গে বকবক করতে করতে এসেছে। আরিশ কেবলমাত্র হ্যাঁ হু করেছে আর মাথা নাড়াচ্ছে। আর রাইসা আছে নিজের তালে, আর ওর সঙ্গে যোগ দিয়েছে আরিশের খালাম্মা। রাইসা বুঝতে পারলো যে আরিশ ওকে সামনে কিছুটা হলো ইগনোর করছে। মনে মনে ও ভেবে নিয়েছে একবার আরিশের সঙ্গে ওর বিয়েটা হয়ে গেলে তারপর সবকিছু ঠিকঠাক করে নেবে। এয়ারপোর্ট থেকে আরিশের বাড়ি প্রায় 45 মিনিটের ডিস্টেন্স, তাই 45 মিনিট পর আরিশ ওদেরকে নিয়ে বাড়িতে ঢুকলো। গাড়ির হর্ন দিতেই সবার মধ্যে উৎফুল্লতা আর ব্যস্ততার, তার মাঝে উদাস হয়ে বসে আছে আরও। ওর যেন কিছুতেই ইন্টারেস্ট লাগছে না ব্যাপারটি নিয়ে। যখন থেকে শুনেছি যে রাইসা নাকি আরিশকে পছন্দ করে, তখন থেকে মনের মাঝে গভীর চিন্তা চলছে যে কি করে রাইসার থেকে দূরে রাখা যায় আরিশকে। গাড়ি থেকে লাগেজপত্র বাড়ির সার্ভেন্ট বার করে নিতেই হঠাৎ রাইসার চেঁচানোর শব্দ আরিশের কানে এলো। সঙ্গে সঙ্গে রাইসার দিকে তাকিয়ে দেখতেই দেখলো যে ও মাটিতে পড়ে গেছে। আরিশ তাড়াতাড়ি করে রাইসাকে তুলে ধরে। কি হয়েছে তোর, আর পড়লি কিভাবে? রাইসা এমন একটা ভাব করছে যেন ও ব্যথায় কথা বলতে পারছে না। পায়ে কি ব্যথা পেয়েছি। কি হলো রে মা তোর হঠাৎ? এতক্ষণ তো ঠিকই ছিলি তুই। সেই তো, তুই হঠাৎ পড়লি কিভাবে? রাইসা আরিশের দিকে ইশারা করলো, ওর পায়ের দিকে ইশারা করলো। যা বোঝা যায় যে লম্বা হিল পরার কারণে পা মচকে গেছে। কি দরকার এসব পড়ার, এমনিতেই তো তুই লম্বা। আরে কখনো এমন হয় না, কিন্তু আজকে কিভাবে হলো জানি না। কিন্তু আমি এখন হাঁটবো কিভাবে? আরিশ বাঁকা চোখে রাইসার দিকে তাকিয়ে। তুই কি আমাকে এখন কোলে নিতে বলছিস? সঙ্গে সঙ্গে রাইসা খুশি হয়ে পড়ল। হ্যাঁ, আমাকে তুই কোলে নে, না হলে আমি যাবো কিভাবে? আরিশ মনে মনে কিছু একটা ভাবলো। তারপর রাইসাকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। রাইসা তো বেজায় খুশি, আর তার সঙ্গে আরিশের খালাম্মাও। আরিশের রাইসাকে কোলে নেওয়ার উদ্দেশ্য একটাই, যে যখন সকলের সামনে ওকে নিয়ে যাবে তখন আরুষি তখন বেশি অবাক আর জ্বলবে। সেই দৃশ্যটা আরিশ একবার দেখতে চাই, একটু হলেও বেশ মজা নেওয়া যাবে এটা ভাবলো। আরিশ রাইসাকে কোলে তুলে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে সবার চোখ যেন অপ্রত্যাশিতভাবে সানাবড়া হয়ে গেল। সব থেকে অবাক হলো আরু। আরিশকে যে ও এইভাবে রাইসার সঙ্গে দেখবে সেটা হয়তো আন্দাজ করতে পারেনি আরু। আরিশ রাইসাকে নিয়ে সোফায় বসিয়ে দিল, তারপর নিজেও ওর পাশে বসলো। কি হয়েছে রাইসার? আর বলিস না, আসার সময় মেয়েটার পা মচকে গেছে।
তাই আরিশ ওকে কোলে করে নিয়ে আসলো, না হলে এতটা রাস্তা আসতো কি করে? কথাটাই কিছুটা মশলা মাখিয়ে উনি বলতে যাতে সবাই একটু অবাক হয়। সানা রাইসার পাশে গিয়ে বলল, এখন ঠিক আছো আপু? হ্যাঁ, এখন ঠিক আছি। আর আরিশ আমাকে কোলে করে না আনলে কি যে হতো। রাইসা এতক্ষণে আরুষিকে খেয়াল করেনি। ও জানে যে আরিশের বিয়ে হয়ে গেছে। আসার কিছুক্ষণ আগে ওর মা ওকে বলেছে। কথাটা শুনে প্রচণ্ড রেগে গেছিল রাইসা। প্লেনের মধ্যে ছিল বলে সিনক্রেট করতে পারেনি, না হলে একটা লজ্জার ব্যাপার ঘটে যেত। আরুষিকে দেখে মনে মনে রেগে ফেটে পড়ছে রাইসা। এই যে সেই মেয়ে যাকে তুই আরিশের গলায় ঝুলিয়ে দিয়েছিলি, মেয়েটার কোনো শিক্ষা আছে বলে তো মনে হয় না। বাড়িতে যে একজন মুরব্বী এসেছে তাকে সালাম করতে হয়, সেটুকু শিক্ষা মেয়ের মধ্যে নেই। কেমনভাবে দাঁড়িয়ে আছে এখনো। আর আমার রাইসাকে তো এইসব কথা দ্বিতীয়বার বলতেই হয় না। রাইসা ওর রাগে ফুঁসতে ফুঁসতে এবার বলে ফেলো, কি দেখি তুই ওই মেয়েকে বিয়ে করেছিস? তোর চয়েস বলে কি কিছু নেই নাকি? আর তাছাড়া তুই আমার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারলি না? শেষমেশ ওই মেয়েকে বিয়ে করলি। আমি জানি ওই মেয়ে কোনো জাদু মন্ত্র করে তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, না হলে তুই কখনোই বিয়েতে রাজি হতিস না। রাইসা আর আরিশের খালামার বলা কথাগুলো আরুর বুকে এসে যেন তীরের মতো বিচ্ছে। সবে মাত্র হলো ওনারা এসেছেন, আর এসেই এত খারাপ খারাপ কথা বলতে শুরু করে দিয়েছেন। আরু যা ভেবেছিল এরা তার থেকেও আরো বাজে ব্যবহার করছে ওর সাথে। কথাগুলো শুনে আরুর খুব খারাপ লেগেছে, তবে আশা রেখেছিল মনে মনে যে আরিশ এসবের প্রতিবাদ করবে, তাই ও কিছু বলেনি, চুপ করেছিল। আরিশের কথা বলার জন্য অপেক্ষা করছিল আরুষি, কিন্তু অনেকক্ষণ রাইসার এই সমস্ত কথা বলার পরও আরিশ একটা কথাও বলল না, চুপ করে আছে। আর তা থেকে আরুর চোখের কোণে জল চলে এলো। রাইসা বলতে শুরু করেছে, আর থামার নাম নেই দেখে আরিশ বলল, ছাড় না রাইসা, সব সত্যি না হয় সকলের সামনে নাই বা বললি। আরিশের কথাটা শুনে আরো চোখে জল নিয়ে আরিশের মুখের দিকে তাকালো, কারণ আরিশ যা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা। সত্যিটাকে এড়িয়ে গেল। আরিশ ওকে জোর করে বিয়ে করেছে সেটা আর বললো না, বরং আরুকে দোষারোপ করলো। আমি ঠিক জানতাম ওই মেয়ে ছলে বলে কৌশলে তোকে বিয়ে করেছে, না হলে ওই মেয়ের মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই? তুই চিন্তা করিস না, আমি এসে গেছি, আর কিছুই হতে দেব না। একই তো রাইসা আর রেনু খান দুজন মিলেই নানান বাজে বাজে কথা শোনাচ্ছে আরুকে, আর তার উপর আরিশও ওদের সঙ্গে তাল মিলাচ্ছে দেখে আরু পালো না নিজেকে আটকাতে। চোখের জলগুলো বাঁধ ভেঙে চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে টপ টপ করে। আরু তাড়াতাড়ি করে ওর রুমে চলে গেল। ভাইয়া তুই এসব। সানা আর কিছু বলবে তার আগে আরিশ সানাকে থামিয়ে দিয়ে রুমে চলে গেল। আরিশ রুমে গিয়ে দেখলো আরু বিছানার উপর বসে গুটিসুটি হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর কান্নার ক্ষীণ শব্দটা হালকা ওর কানে ভেসে আসছে। মানুষ তার মনের ভিতর কষ্ট দূর করতে যেভাবে কান্না করে আরু ঠিক সেভাবে কাঁদছিল। আরিশ এসে আরুর সামনে দাঁড়িয়েছে, আর আরু এদিকে কেঁদে চলেছে ক্রমাগত। আরুর জলে ভেজা চোখ নিয়ে পিটপিট করে আরিশের দিকে তাকালো। দেখতেই যেন আরুর রাগটা যেন দ্বিগুণ হয়ে গেল। চোখে এখন কিছুক্ষণ আগে ঘটে যা সমস্ত কথাগুলোই ভাসছে। আরিশকে দেখে যেন রাগটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাই বিছানা থেকে নেমে আরিশের জামার কলা ধরে বলতে লাগলো, আপনার সাহস কি করে হয় ওই মেয়েকে কোলে নেয়ার? জানেন কিভাবে আপনাকে জড়িয়েছিল? আপনার শরীরে ওর স্পর্শ রয়েছে, কেন থাকবে? আপনার ওপর শুধু আমার অধিকার আর কারণ নয়। আর আপনি তখন সবার সামনে এভাবে মিথ্যা বললেন কেন যে আমি আপনাকে জোর করে বিয়ে করেছি? সত্যিটা বলার সাহস কি আপনার নেই? আপনি কি পারতেন না আমার হয়ে কথা বলতে? এতক্ষণ রেগে রেগে কথাগুলো বলছিল আরু, কিন্তু এখন আর নিজেকে পারছে না সামলাতে। তাই এবার অঝরে কেঁদে দিল আরুষি। আরুষির চোখের জল দেখে এমনিতে আরিশের বুকের ভিতর চিনচিনে ব্যথা অনুভব করে, আর তার উপরে নিজে সেখানে প্রতিবাদ না করে এখন আরিশকে জড়িয়ে ধরে কাঁদছে। আরিশ ভেবেছিল আরু হয়তো নিজের অধিকারের জন্য রাইসাকে উল্টো দু চারটে কথা শুনিয়ে দেবে। আরুষির রূপটা দেখার জন্য আরিশ আরুর সাথে এ সমস্ত কাজ করলো, কিন্তু এতে হিতে বিপরীত হলো। এখন আরু ক্রমাগত কেঁদে চলেছে, আর তার প্রত্যেক কষ্টের ব্যথা অনুভব করছে আরিশ নিজেই। আরিশ আবার আরুষিকে কোলে তুলে নিয়ে বিছানার উপর ফেলে দিল। হঠাৎ আরিশের দিকে থেকে এমন একটা প্রতিক্রিয়ায় আরু চমকে গেল। যতক্ষণে ও আরিশকে কিছু বলতে যাবে তার আগে আরিশ ওর হাত দুটো বিছানার সাথে শক্ত করে চেপে ধরেছে, ধরে ওর মুখের কাছে মুখটা নিয়ে এসে বলল, আমাকে দোষারোপ করছো তুমি? নিজের অধিকারটা নিজে বুঝে নিতে পারো না? তুমি কি পারতে না সত্যের জন্য প্রতিবাদ করতে? নিজে তো মুখ লুকিয়ে চলে এলে, এতে যে প্রতিপক্ষ আরও সুযোগ পায় তা কি বোঝো না? কবে সমস্ত কিছু বুঝতে শিখবে? তোমাকে সবকিছু বোঝানোর দায়িত্বটা কি আমার? কথাগুলো বলে অত্যন্ত জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, আর প্রত্যেকটা কথার আওয়াজ শুনে আরুর বুকের ভিতর ধক ধক করে উঠল। নিজের অধিকারটা বুঝতে শেখো,
এমন কিছু করো না যাতে কেউ তোমার জায়গায় নিজের ভাগ বসিয়ে নেয়, তবে সেই দিন কিন্তু বড্ড বেশি আফসোস করতে হবে তোমাকে আরু পাখি। আরুষি যেন এতক্ষণ আরিশের কথার মাঝে হারিয়ে গিয়েছিল। হঠাৎ আরিশ জোরে কামড়ে নিতেই আহ করে চেঁচিয়ে উঠল। নিজেকে যে আরিশের থেকে ছাড়বে সেই শক্তিটুকু ওর নেই। আরিশ ওর হাত দুটোকে চেপে ধরে রেখেছে। আমি কষ্ট দেব, বকবো, আর তারপর আমি তোমাকে ভালোবাসবো। আর এই বিষয় নিয়ে যদি মনের মধ্যে কোনো সন্দেহ থাকে তাহলে তা মুছে ফেলাই ভালো, কারণ তোমার উপর শুধু আমার অধিকার, শুধু আমার। আরিশের কাজকর্মে যেন আরুষি হতভম্ব। একটা মানুষ কতভাবে কত রূপে নিজেকে প্রকাশিত করে তা হয়তো আরিশকে না দেখলে বুঝতেই পারতো না আরু। আনিকা খানের সঙ্গে রান্নাঘরে কিছু টুকটাক কাজ করছে আরু, যদিও বা উনি করতে দিতে চাননি, তবুও আরুষি নিজে থেকে জোর করে করছে। মাঝে মাঝে হাতে হাতে কাজ করে দিতে ওর বেশ ভালো লাগে। আগে ওর মায়ের সঙ্গে কাজ করে দিত, তবে আজকে ওর মাকে বড্ড মিস করছে। ওর বাবা ওর প্রতি এমন খারাপ ব্যবহার করলেও ওর মা কখনো ওর প্রতি এমন ব্যবহার করেনি। কথাগুলো ভাবতে আরুষির চোখে জল চলে এলো, তবুও নিজেকে সংযত করে নিয়ে আবারও নর্মাল হয়ে গেল। আর রুমের ভিতর ল্যাপটপে কাজ করছে, আর রাইসা সানার সঙ্গে গল্প করছে, আর আরিশের খালামার রুমের মধ্যে শুয়ে আছেন। এতটা লং জার্নি করার পর উনি বেশ ক্লান্ত। হঠাৎই রুম থেকে আওয়াজ এলো কফি বলে। তা শুনে আনিকা খান বললেন, আরু মা, আমি খুব ব্যস্ত তো, তুই কি একটু ফ্লাক্সের মধ্যে থাকা কফিটা ওদের দুজনকে দিয়ে আসবি? আচ্ছা মামুনি, আমি দিয়ে আসছি বলে 2 কাপ কফি ঢাললো আর ইচ্ছে করে রাইসের কফিতে 4 চামচ গুঁড়ো লঙ্কা মিশিয়ে দিল। আরুষি কফিটা নিয়ে যাচ্ছে ওদের কাছে আর বলছে মনে মনে, আমার জামাইয়ের কোলে ওঠার বড্ড শখ, তাই না? এবার আমি দেখাচ্ছি মজা। সানা কফিতে চুমুক দিয়েই টিভির দিকে মন দিল। আশি অপেক্ষা করে আছে যে রাইসা কখন কফিতে চুমুক দেবে। তবে বেশিক্ষণ আর দেরি না করে রাইসা কফিটা মুখে দিতে চোখ মুখের অবস্থা বেহাল হলো। চোখ মুখ লাল হয়ে গেছে। জোরে চিৎকার দিয়ে উঠল রাইসা, তুমি এটা কি বানিয়েছো? এটা কি কফি নাকি অন্য কিছু? ও চেঁচামেচি শুনে আরিশ নিচে নেমে এলো, দেখতে গেল যে কি হচ্ছে আসলে। আরিশ এসে দেখলো রাইসার অবস্থা খারাপ। কিন্তু আমার কফিটা তো ঠিকই আছে। আরিশ আরুষির দিকে চেঁচিয়ে বলল, কি মিশিয়েছো তুমি কফিতে? রাইসার চোখ মুখ তো লাল হয়ে গেছে। তো ঝাল মিশিয়েছে কেন তুমি ওর কফিতে? আমি কিছু করিনি। তুমি যখন মিথ্যে বলছো না, তাহলে তুমি কফিটা খেয়ে দেখাও। আর যাই হোক, আরুষি কফিটা তো খাবে না। মনে অনেকবার না করলো, কিন্তু এবার আরিশ জোর করে কফিটা খাইয়ে দিল আরুকে। কফিটা খেয়ে আরুর খুব বাজে অবস্থা। যেখানে রাইসা কফিতে একটা চুমুক দিয়েছে, সেখানে আরুকে সমস্ত কফিটা খাইয়েছে। শরীরটা যেন জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে আরুর। চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে আর অস্থিরতা কাজ করছে গোটা শরীরের মধ্যে। আরুষি আর দেরি না করে দৌড়ে রুমে গেল। আরুষি ভেবেছিল রাইসা হয়তো মিথ্যা কথা বলেছে আরুষিকে কথা শোনানোর জন্য, কিন্তু আরুষি যে সত্যি সত্যি কফিতে ঝাল মিশিয়েছে সেটা ও বুঝতে পারেনি। আরুষির পিছনে পিছনে গেল, কারণ আরুষির অবস্থা বেহাল। ওয়াশরুমে গিয়ে হড়হড় করে বমি করে দিল আরুষি। শরীর ক্রমশ নেতে আসছে, আনচান আনচান করছেও। আরিশ রুমে ঢুকে দেখলো যে আরুষি বমি করছে। আরিশ ওয়াশরুমে ঢুকে আরুষির হাত মুখ ধোয়ালো, তোয়ালে দিয়ে চোখ মুখ মুছে দিল, দিয়ে আরুষিকে শাওয়ারের নিচে দাঁড় করালো জোর করে। একে আরুর ঝালে বেহাল অবস্থা, তার উপর আরুষকে জোর করে সমস্ত কিছু করাচ্ছে। আরিশকে বাধা দিয়ে বেরিয়ে আসতে যাবে, তখন আরিশ আরুষিকে ধরে শাওয়ার নিচে দাঁড়িয়ে পড়লো। আরুষি ছটফট করছে ঝালে। আরিশ আরো শক্ত করে চেপে ধরে আছে আরুকে। দুজনেই ভিজে যাচ্ছে। হঠাৎ করে আরুষির ছটফটানিটা বন্ধ হয়ে যেতে আরিশ আরুর দিকে তাকিয়ে দেখলো আরুষি জ্ঞান হারিয়েছে।